দর্শক, আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা শুনলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, তিনি ঘোষণা দিয়েছেন, সঙ্গে বলেছেন যে মায়ের বুক খালি হয়েছে, আগে তাদের বিচার দিতে হবে, তাদের কাছে যেতে হবে, তারা নির্বাচন চায় কিনা এই মুহূর্তে, এই বন্দোবস্তে বা এই সিস্টেমে বা এই পরিবেশে। এটি নিয়ে কালকে বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যমে বেশ আলোচনা হয়েছে। কেউ কেউ বলেছে নাসিরউদ্দিন পাটোয়ারি কে এই ঘোষণা দেওয়ার, তিনি কি নির্বাচন কমিশনার, তিনি কি সরকার? যে যেটাই বলেছেন, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা আমার কাছে মনে হয়েছে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, কারণ বিপ্লবে যে মায়েরা তাদের সন্তানদের হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা রক্ত দিয়েছে এই রাষ্ট্রের জন্য, নতুন বন্দোবস্তের জন্য, তারা কি নতুন বন্দোবস্ত পেয়েছে? প্রশ্নটি আসে, প্রফেসর ইউনূস যখন এই রাষ্ট্র ক্ষমতায় বসছিলেন, আমাদের আকাশচুম্বী প্রত্যাশা ছিল তার কাছে কি, যে বাংলাদেশের গতানুগতিক রাজনীতির বাইরের একজন মানুষ, তিনি বিশ্বব্যাপী সমাদৃত নোবেল বিজয়ী, তার হাত ধরে বাংলাদেশ কিছু একটা পাবে, এবং সেভাবেই বাংলাদেশ এগুচ্ছিল। প্রফেসর ইউনূসের প্রথম ভুল, তিনি যে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন, এই উপদেষ্টা মন্ডলী তার সঠিক ব্যক্তিরা ছিলেন না, যারা রাষ্ট্রকে তার মতো করে টেনে নিতে পারবে। তার প্রথম ফেইলিয়ার। দ্বিতীয় বিষয়টি হলো, রাষ্ট্র যখন একটা টালমাটাল অবস্থায়, তখন রাষ্ট্রের প্রত্যেকটা পজিশন থেকে মোটামুটি সবাই নিজের আখের গোছাবার কাজে ব্যস্ত হয়ে গেছে, কেউ রাষ্ট্র গোছাবার কাজে ব্যস্ত ছিল না। কিরকম? যে যার পজিশন থেকে পকেট ভরার কাজটি শুরু করেছে, যে যার মতো নিজের লোককে বসানোর চেষ্টা করেছে, যে যার মতো তদবির বাণিজ্য করেছে। কেউ ভেবে দেখেনি যে কদিন আগেই পুরো বাংলাদেশের রাজপথ রক্তে ভেসেছিল, কতগুলো মায়ের বুক খালি হয়েছিল, কতগুলো মানুষ অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করেছিল, কতগুলো মানুষ হাসপাতালে কাতরাচ্ছে মৃত্যু যন্ত্রণায়। সবাই ভুলে গেছে শেখ হাসিনা দানবীয় কায়দায় কিভাবে প্রকাশ্যে 2 বছরের 6 মাসের 3 বছরের ছোট ছোট কোমলমতি সন্তানদের গুলি করে মেরেছে। প্রত্যেকে চিন্তা করেছে, 15 বছর 16 বছর কিছু খেতে পারিনি। অতএব এই সুযোগে ব্যাংকটা ভরি, পকেটটা ভরি, নিজের ঘরে কিছু আগে জমা করি। বিগত সময় কি যা হয়েছে সব ভুলে গেছে, যে কারণে প্রফেসর ইউনূস তিনি চাইলেও সফলভাবে কিছু করতে পারেননি। আবার তার ব্যর্থতার আরেকটি কারণ হলো, তিনি এই ব্যবস্থার পরিবর্তনেরও চেষ্টা করেননি। হয় তার শক্তি ছিল না, হয় তিনি পুতুল হয়ে গেছেন। সর্বশেষ তিনি বুঝতে পেরেছেন এই রাষ্ট্রে আসলে কিছু করা সম্ভব নয়, তাই আত্মসমর্পণ করে একটা নির্বাচন দিয়ে, যেন তেন নির্বাচন দিয়ে তিনি এক্সিট রুট খুঁজছেন। যখন তিনি এই ঘোষণাটি দিয়ে বসছেন, তখনই বেঁকে বসেছে জুলাই বিপ্লবীরা। কিন্তু জুলাই বিপ্লবীদেরও অনেক ভুল ছিল। তারা যখন পতাকাবাহী গাড়ি পেয়ে গেল, তারা ভুলে গেল আসলে পেছনে কি হয়েছে। তারা নতুন বন্দোবস্তের কথা বললেও কার্যত তারাও ব্যস্ত হয়ে গেছে অন্য কাজে। যদি তারা প্রথম দিন থেকে এই কাজটি অব্যাহত রাখতো, প্রথম দিন থেকে সরকারকে চাপে রাখতো, প্রথম দিন থেকে তারা যদি প্রতিটি মন্দ কাজের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াতো, তাহলে এই সরকার সঠিক পথে এগোতে পারত। প্রথমে প্রতিটি দল আতঙ্কে ছিল, ছাত্রদের ভয় ছিল যে এই ছাত্ররা তো হাসিনার মতো দানবকে সরিয়েছে। বিএনপি বলি, জামাত বলি, বাকি সব দল ভয় ছিল কখন ছাত্ররা কি করে ফেলে। একটা সময় ছাত্ররা আরামে গা এলিয়ে দিয়েছে, একটা সময় ছাত্ররা জড়িয়ে গেছে কিছু বাণিজ্যে। সবকিছু মিলে যখন তাদের ঘরে দুর্বলতা তৈরি হয়েছে, তারা তো অন্যের ঘর নিয়ে কথা বলতে পারে না। এই সুযোগটি বড় দুর্নীতিবাজরা কাজে লাগালো। আগে ছাত্রদের সুযোগ করে দিল যে তোরা লুটে পুটে খা। যখন তারা সবাই না, তাদের মধ্যে কেউ কেউ জড়িয়ে গেল চাঁদাবাজিতে, তদবির বাণিজ্যে, তখন ডিজিএফআই এর মতো বা বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো এই তথ্য হাতিয়ে নিয়ে জায়গা মতো ছেড়ে দিল। তখন তার আওয়াজ প্রতিবাদ করতে পারলো না। ইউনূস সরকার হয়ে গেল একটা দুর্বল সরকার। এখন ইউনূস সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই। কিন্তু ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে না হবে না, এটি ডিপেন্ড করছে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের উপর। কারণ পরিবেশ সুষ্ঠু থাকলে নির্বাচন হবে, পরিবেশ অশান্ত থাকলে নির্বাচন হবে না। পরিবেশ অশান্ত করছে কারা? এখন একদল আরেক দলকে দায়ী করবে। পরিবেশ শান্ত রাখার জন্য প্রত্যেকটা দলের মধ্যে যার দরকার তাকে দেখছি। পুরো বাংলাদেশ জুড়ে 5 তারিখের পর যে পরিমাণ লুটপাট হয়েছে, চাঁদাবাজি হয়েছে, আমার মনে হয় না আওয়ামী লীগের আমলে 1 বছরে তা হয়েছে। আমি 16 বছরের হিসাব বলছি না, 1 বছরে তা হয়েছে। আওয়ামী লীগ 16 বছর ধরে ধীরে ধীরে দেশটাকে লুটে পুরো পঙ্গু করেছে, সত্য কথা। কিন্তু 5 তারিখের পর যা আমরা দেখছি, একটি বৃহৎ দলের জনপ্রিয়তা আকাশ থেকে মাটিতে নামিয়ে ফেলেছে আর দলের এই ক্ষুধার্ত নেতাকর্মীরা। আমি পার্সোনালি বলতে শুনেছি, তারেক রহমানের খুব কাছে যারা তার অ্যাডভাইজার, তারা বলছে তারেক রহমান 5000-এর মতো নেতাকর্মীকে বহিষ্কার করেও তিনি কিচ্ছু করতে পারছেন না। তিনি ক্লান্ত হয়ে গেছেন। এত অভিযোগ তার কাছে আসছে, তিনি কি করবেন? তিনি হতাশা প্রকাশ করে বলছেন যে আমার যে নেতাকর্মীরা এই রাষ্ট্রের জন্য, জনগণের জন্য হাসিনার বিরুদ্ধে জীবন দিল, গুম হলো, খুন হলো, আয়না গড়ে গেল, আজ তারা
কেন এমন লোভে পড়ে গেল? তাদের কিসের প্রত্যাশা তারা পুরো দলটাকে ক্ষতিগ্রস্ত করছে? সিলেটের সাদা পাথর আপনারা কম বেশি সবাই দেখেছেন, খবরটি দেখেছেন। এমন এমন ঘটনাগুলো বাংলাদেশের সামনে আসছে যাতে করে মানে কি বলবো, বিএনপির মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। বিএনপি তাদের এই দুষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েও কিচ্ছু করতে পারছে না। অথচ দেখেন এই দলটাকে সোজা করে দাঁড়াবার চেষ্টা করছে বিএনপির হাইকমান্ড, বেগম খালেদা জিয়া, তারেক রহমান। কি করবে? মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে, এই বিএনপি আগামীতে ক্ষমতা আসলে দেশের কি হবে? এই প্রশ্নটা যারা তৈরি করছে, তৈরি সুযোগটা তো বিএনপি করে দিচ্ছে তাদের, তাই না? কেউ অপরাধ করছে, বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করছে। কেউ 4,000-5,000 কোটি টাকা রাষ্ট্র থেকে লুটে নিচ্ছে, তাকে শুধু বহিষ্কার করলেই সমাধান? তার জন্য কি আইনের কোনো ব্যবস্থা আছে? এখন বলবে সরকার কেন তাকে গ্রেপ্তার করছে না? বিএনপি তো বলেই দিয়েছে তাকে গ্রেপ্তার করো, কিন্তু যারা গ্রেপ্তার করবে তারা তো জেনে গেছে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, তাই তাদের আর সাহস হয় না। দর্শক আসেন আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। আমরা হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য শুনে আসবো এখন। হাসনাত আব্দুল্লাহ আসলে কি বলেছেন, এই বক্তব্যটি খুবই জরুরি। হাসনাত আব্দুল্লাহ তিনি একটি বাংলাদেশের অন্যতম একটি গোয়েন্দা বাহিনীকে সরাসরি হুমকি দিয়েছেন। এটা সেজন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পৃথিবীতে আর কোন অর্গানাইজেশন নেই, আপনি যদি সিআই এর কর্মকাণ্ড দেখেন, তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই, আপনি দেখবেন ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই। তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের, একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় সেটি নিয়ে তারা দিনরাত হচ্ছে ব্যস্ত থাকে। দর্শক হাসনাত আব্দুল্লাহ তার এই বক্তব্যে ডিজিএফআই কে সংস্কার অথবা ব্যান করার দাবি জানিয়েছে। প্রশ্ন হলো, হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যটি এইভাবে কেউ দেয় না। তিনি যেভাবে সেনাবাহিনীকে বারবারই জনগণের সামনে আনছেন, এটা খুব সেন্সিটিভ ইস্যু, আমাদেরও কথা বলতে গেলে অনেক হিসাব করে বলতে হয়। কিন্তু প্রশ্নটা হলো যে ডিজিএফআই কে আমরা যেভাবে চিনি, আমরা দেখেছি যেটা হাসনাত বলেছে, ডোমেস্টিক পলিটিক্সে তারা বারবার নাক গলাচ্ছে। পৃথিবীর দুটো ইন্টেলিজেন্স গ্রুপ আছে, একটা পাকিস্তানের আইএসআই, একটা বাংলাদেশের ডিজিএফআই। এদেরকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ডোমেস্টিক পলিটিক্সে এরা নাক গলায়। যেমন পাকিস্তানের আইএসআই, ইমরানকে মাইনাস করার জন্য আইএসআই সবচেয়ে বড় ভূমিকা, ইমরানের দলকে ভেঙে ফেলতে আইএসআই ভূমিকা রাখছে। ইমরান খানের নেতা কর্মীদেরকে গ্রেফতার, তাদের নামে মিথ্যা মামলা, তাদের বিরুদ্ধে আদালতকে দাঁড় করানো, প্রধান বিচারপতিদের মাথায় বন্দুক ঠেকানো, প্রত্যেকটা কাজে আইএসআই করছে। কিন্তু আইএসআই সঙ্গে কাজটিও করছে ভারতের হাত থেকে দেশকে রক্ষার কাজটি, ভারতের রকে মোকাবেলা করার কাজটিও আইএসআই করছে। দুটো কাজে আইএসআই করছে, অভ্যন্তরীণ মানে ডোমেস্টিক পলিটিক্সে নাক গলাচ্ছে, পাশাপাশি ভারতকে মোকাবেলা করছে। কিন্তু আমাদের ডিজিএফ এর বিরুদ্ধে অভিযোগ আসছে আমাদের ক্যান্টনমেন্টে নাকি রয়্যাল হেডকোয়ার্টার হয়ে গেছিল গত 16 বছর, আজকের কথা বলছি না। তার মানে যে ডিজিএফআই কে তৈরি করা হয়েছে শত্রুর বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার জন্য, সেই শস্যের মধ্যেই ভূত গিয়ে বসেছিল গত 16 বছর। আমরা সেই ডিজিএফআই কে আর চাই না, আমরা চাই একটা নতুন ডিজিএফআই যারা এই দেশকে রক্ষা, দেশপ্রেমিক অফিসারদের মাধ্যমে সজ্জিত হবে, যারা আমাদের শত্রুকে মোকাবেলা করবে। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যটিকে অবশ্যই আমাদের গুরুত্বের সাথে নিতে হবে। আমরা চাই না সেই ডিজিএফআই যারা আমার দেশের সন্তানকে গুম করবে, খুন করবে, আয়না ঘরে রাখবে। আমরা চাই শত্রুদের তারা আয়না ঘরে রাখবে, যারা দেশের বিরুদ্ধে কাজ করছে, স্বাধীনতাকে ধ্বংস করতে চাইছে, যারা ওপার থেকে এসে দিল্লির প্রেসক্রিপশনে কাজ করছে, সেই সব ডিজিএফআই যারা এই শত্রুদেরকে, দিল্লির মিত্রদের, বন্ধুদের বা দিল্লির ষড়যন্ত্রকারীদের দমন করবে। আমি আশা করবো আমাদের সেই ডিজিএফআই কে আমরা আগামীতে দেখতে পাবো, এবং এই বক্তব্যটিকে খুব হালকা করে নেওয়ার কিছু নেই। দর্শক আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা শুনতে চাই, এটা জামায়াতের। আমি আলোচনা করার আগে কিছু ভিডিও দেখি আপনাদের সাথে আলোচনাটা করতে চাই। দর্শক, বিএনপি নেতা হাবিব বলেছিলেন জিহ্বা কেটে ফেলবেন এবং জামাতের কেউ ভোট দিয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে না। কি বলেছেন আর জামাতের প্রতিক্রিয়াটা কি, আমি আপনাদের এক নজর দেখাচ্ছি। সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে। এটা যদি হয় তাহলে আপনি হাজার হাজার কেন, লক্ষ লক্ষ কেন, কোটি কোটি পুলিশ কেন, প্রত্যেকের জন্য একজন পুলিশ, একজন আর্মি নিয়োগ করো। আমি চ্যালেঞ্জ করছি, আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আর যদি না হয়, না হওয়ার পরিবেশ যদি হয়, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলছি না, আমরা এরকম কোন আরেকটা ফ্যাসিস্টের নির্বাচন হতেই দেব।
দর্শক, আপনারা আপনারা শুনলেন জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য। তিনি বললেন, তিনি বিএনপি নেতা হাবিবের বক্তব্যটি শুনিয়ে বলেছেন যে এই পরিস্থিতি হলে কখনো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচন হলে জামাত, নির্বাচন না হলে জামাত যাবে না। পাশাপাশি তিনি আরো বলেছেন, যে কথাটুকু আমি শুনিয়ে নেই আপনাদেরকে, আরো লম্বা কথার মধ্যে একটা অংশ ছিল যে কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। এই অভিযোগটি যখন তারা করছে তখন বলছে বর্তমান সময় যে যত বেশি জামাতের বিরোধিতা করবে তাদের নমিনেশন তত তাড়াতাড়ি কনফার্ম করা হচ্ছে দলের পক্ষ থেকে, এমন তথ্য তারা পাচ্ছে। তার মানে নমিনেশন দল থেকে পাওয়ার জন্যই এই বিতর্কগুলো বিএনপি নেতারা ছড়াচ্ছেন। এটা হলো জামাত নেতা মাসুদের অভিযোগ। দর্শক, আমরা দেখলাম যে বাংলাদেশের আরেকজন আমাদের সুপারস্টার, কি বলবো, বৈষম্য বিরোধী আন্দোলনের সামনের সারির নেতা, তার বিরুদ্ধে মামলা হয়েছে। সার্জিস আলম, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়েছে। বলা চলে বাংলাদেশে জুলাই বিপ্লবের নায়কদের প্রথম মামলাটি শেষ পর্যন্ত হয়ে গেছে একটি বড় দলের পক্ষ থেকে। এটা আমাদের জন্য অবশ্যই দুঃসংবাদ, লজ্জার সংবাদ। আমরা এটা আশা করি না। যারা এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করলো, যারা এই দেশে আমাদের আজকে কথা বলার সুযোগ করে দিল, যারা ফেব্রুয়ারির মতো সময় একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে মোটামুটি ধরা যাচ্ছে যারা কখনো ক্ষমতায় আসার স্বপ্ন দেখেনি তাদের ক্ষমতায় আনার ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে এই জুলাই বিপ্লবীরাই করে দিচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা হল, তার মানে ক্ষমতা আসলে তাদের বিরুদ্ধে কত মামলা হবে একবার চোখ বন্ধ করে কল্পনা করা যায়। যখন তারা বিরোধী চেয়ারে বসবে, অর্থাৎ আজকে বিপ্লবীরা, আর তারা ক্ষমতায় বসবে, তখন তাদের গঠনমূলক বলি আর যে কোনো ভাবে বলি, গণতান্ত্রিক পন্থায় কোনো সমালোচনা হলে এদের বিরুদ্ধে ঠিক হাসিনার কায়দায় প্রচুর মামলা হবে। এটা মোটামুটি কনফার্ম। তার মানে আমরা এই বন্দোবস্ত চেয়েছিলাম জুলাই বিপ্লবের পর, তাহলে হাসিনাকে সরালাম কেন? এই প্রশ্নটা আবার আসে। মাঝে মাঝে আমার মনে হয় 5 আগস্ট না এলেই ভালো হতো। কারণ কি জানেন, 5 আগস্টের আগে আমরা স্বপ্ন দেখতাম একদিন হাসিনা মুক্ত হবে এই বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ উপহার পাবো। কিন্তু 5 তারিখের পর ক্রমান্বয়ে আমাদের সেই স্বপ্ন নিয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে সেই স্বপ্ন আমাদের হারিয়ে যাচ্ছে। এখন আর আমরা বলতে পারছি না হাসিনার পতন হলে একটা সুন্দর বাংলাদেশ পাবো। কারণ সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে সুন্দর সুন্দর মানুষগুলোর দরকার, আমাদের দেশের রাজনীতিবিদরা সেই সুন্দর মানুষের জন্ম দিতে পারেনি। আমরা দিয়েছি কিছু দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটপাটকারী, সন্ত্রাসীদের জন্ম। রাজনীতি মানে এটি, তোমার ক্ষমতা আছে তুমি দখল করো। কিন্তু আজকে যারা সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বিরোধী দলে থাকার সময় তারা দেখিনি পুলিশের গাড়ির সামনে বুক পেতে দিতে, বিরোধী চেয়ারে থাকতে দেখিনি তারা পুলিশের একটা গাড়ির আওয়াজে উঠে পড়ে দৌড়তে তাদেরকে দেখেছি, কিন্তু তারা বেগম জিয়ার বাড়িটাকে রক্ষা করতে পারেনি, তাকে গ্রেফতার থেকে বাঁচাতে পারেনি, বালু ট্রাক সরাতে পারেনি। কিন্তু আজকে তারা অন্যকে হুমকি দিচ্ছে, জিবা কেটে দিবে, অন্য দলকে ভোট দিলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে বা ধানের শীষে ভোট না দিলে সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারবে না। তাহলে তারা ক্ষমতায় আসবে, আবার ভোট হবে, তাই তো? তার মানে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ আমরা পাচ্ছি না, এটা কনফার্ম। কিন্তু প্রশ্ন হলো, এই বক্তব্যগুলো দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, এদেরকে কেন বহিষ্কার করা হচ্ছে না? এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? যদি ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য সার্জিস আলমের বিরুদ্ধে মামলা হয়, তাহলে একজন বড় নেতা, রাজনৈতিক দলের প্রধানের উপদেষ্টা মিস্টার হাবিব, তিনি গ্রেপ্তার হচ্ছেন না কেন? তার বিরুদ্ধে মামলা হচ্ছে না কেন? রাষ্ট্র এই হুমকি দেওয়ার জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘোষণা দেওয়ার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? জনাব তারেক রহমান তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? তাহলে আগামীতে কি হবে? যদি জিব্বা কেটে নেওয়ার ঘোষণার পরও তাদেরকে বহিষ্কার করা না হয়, তাহলে তারা ক্ষমতায় এসে জিব্বা কেটে নেবে। তার মানে আগামীতে আমরা জিব্বা কাটার রাজনীতি দেখব, এটা কনফার্ম। এই প্রশ্নের উত্তরটা বিএনপিকে দিতে হবে। আমরা বিএনপিকে ভালোবাসি বলে বিএনপিকে সন্ত্রাসী চেহারায় দেখবো এমনটি না। আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আমরা সেই সব ব্যক্তির কাতারে না যারা অক্সফোর্ড, ক্যামব্রিজে পড়াশোনা করে এসেও দলের কাছে মাথা বিক্রি করে দিয়েছেন, দলের এইসব নিয়ে কথা বলছেন না। কারণ আগামীতে তারা দলের কোনো প্রতিমন্ত্রী বা মন্ত্রী হতে পারেন, দলের গুরুত্বপূর্ণ পদে বসতে পারেন। তাদের টার্গেট দেশ পরিবর্তন না, নিজের ব্যাংক ভর্তি করা। এই অপরাধগুলোর আলোচনা নেই, এই অপরাধগুলোর বিষয় কোনো সঠিক সিদ্ধান্ত নেই, কিন্তু তারা তারেক রহমানের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আছে। তাদের নামের সঙ্গে ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড লেখা আছে, ডক্টরেট, ডক্টর পদবি দেওয়া আছে। তারা এগুলো নিয়ে কথা বলছে না, বরং তারা এগুলোকে নিজের পক্ষে নেওয়ার জন্য নানান রকম বিতর্ক সৃষ্টি করছেন। এই কারণে এটা বলেছে, এই কারণে এটা বলেছে। জনগণকে একটা মেসেজ দিতে হবে নির্বাচনের আগে। সেই মেসেজটা কি? যে ব্যক্তি বলেছে জিব্বা কেটে নিবে তাকে আমরা বহিষ্কার করেছি, তখন মানুষ কি বুঝবে?
তখন মানুষ বুঝবে যে না, এই দল নির্বাচনের পরে বিজয়ী হলে ব্যবস্থা নেবে। তার দলের একজন এত বড় নেতা যখন এই কথা বলেছে তাকে ছাড় দেয়। আমাদেরকে এই বার্তাগুলো দেবেন তো, তাই তো? দেখেন, জামাত নিয়ে আমি খুব বেশি আলোচনা করি না, কারণ এরা ক্ষমতায় আসবে না, 50 বছরে এরা ক্ষমতায় আসবে না। তবে এদেরকে ক্ষমতায় আনবে একটি দল, তার নাম হলো বিএনপি। বিএনপি যা শুরু করছে এখন, এটা বন্ধ না করে জামাত ক্ষমতায় আসবে। মানুষ তখন বাধ্য হয়ে জামাতকে আনবে, বলবে অনেক তো দেখছি, এবার ওদেরকে দেখি। এই কথাটা কিন্তু ইদানিং মানুষ বলে। আমি ঘুরিয়ে আমার বার্তাটা যেভাবেই দিই আপনারা বুঝে না। বিষয়টা হলো যে বিএনপি যদি সৎ নেতৃত্ব তৈরি করতে পারে, মানুষের মধ্যে শান্তির একটা পরিবেশ দিতে পারে, মানুষ যা চাইছে বাংলাদেশে তা দিতে পারে, মানুষ বিএনপি কিন্তু চাইবে, তাই তো? কিন্তু যা শুরু হয়েছে এটা বন্ধ তো করতে হবে। হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে এত বড় হুমকি দেওয়ার পর, করেন। তার মানে দলের মেসেজ আমরা পেয়ে গেছি যে তারা নির্বাচনের আগে হুমকি দিচ্ছে ভোট দিলে জীবন নিয়ে ফিরতে পারবে না, তাহলে জিব্বা কেটে ফেলবে। তার মানে তারা বিজয়ী হলে এই কাজগুলি অব্যাহত থাকবে আরো ভয়াবহ ভাবে, তাই তো? ওকে, আমরা মেসেজ ক্লিয়ার। আর যদি মেসেজ এটা না হয় তাহলে তাকে বহিষ্কার করে, ক্লিয়ার বহিষ্কার করে। এটা নিয়ে আর দ্বিতীয় কোনো কথা আমাদের থাকা উচিত না। দর্শক, আমরা জিব্বা কাটা নিয়ে একটু বক্তব্য শুনে আসি। সেই জিব্বা কাটা ব্যক্তি, তিনি কত বড় জিব্বা কাটার লোক, একটু দেখে আসি তার চেহারাটা। আমার বিএনপির ভাইরা এখন আমার বিরুদ্ধে খুব খেপে যাবেন, মাসুম ভাই আপনি তো এটা করছেন ওটা করছেন। ভাই, খুব বড় কিছু হলো, এটা বড় কিছু হলো আজকে আমি আমি একটু জিব্বা বলি, কাটাটা খুব বড় কিছু হলো, এটা বড় কিছু হলো। আজকে যদি যে বলবে তার এই কথা বলার জন্য বা বিএনপি বিরোধিতা করার জন্য যদি সত্যি কারোর জিব্বা কেটে নিয়ে আসে, আপনি কি খুশি হবেন? আমি তো খুশি হবো, বাংলা হলে বাংলা হবে। বুঝতে পারছেন তো? মানে তিনি জিব্বা কাটাকে বলছেন এটা কোনো বড় বিষয় হলো, জিব্বা কেটে ফেলবেন, এটা কিন্তু বড় বিষয় না। উপস্থাপিকা প্রশ্ন করছে যদি জিব্বা কেটে ফেলে আপনি খুশি হবেন? হ্যাঁ, আমি খুশি হব। বুঝতে পারছেন তো? একটা গণমাধ্যমে বসে এই কথা বলছে, এই কথাটা যদি অন্য কোনো দলের কেউ বলতো রে, হায় হায়, বাংলাদেশে আজকে রাজনীতির ন্যারেটিভ পরিবর্তন হয়ে যেত। এদের জন্য এইসব স্ল্যাং, অশ্লীল, থ্রেড কোনো ব্যাপারই না। সিলেটের সাদা পাথর, আমি এই শীতেও ঘুরে এসেছি পরিবার নিয়ে, ভরপুর পাথর দেখে এসেছি। আমি ফেসবুকেও দিয়েছি সেই পাথরের ছবি, কোনো এক সময় পারলে দেখাবো। আমার কাছে হিউজ ভিডিও করা আছে। কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন, সেই পাথরগুলো এখন সেখানে নেই। আমাদের রাক্ষসরা লুট করে নিয়ে গেছে এবং সেই রাক্ষসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দুর্দান্ত মেসেজ। অপরাধ করবে, বহিষ্কার হয়ে যাবে। রাক্ষসের ঘরে তো 4 থেকে 5 হাজার কোটি টাকা চলে গেছে, সে দলে থাকলে কি না থাকলে কি, একটা লোকের কি লাগে? এত বড় অপরাধের শাস্তি হলো দল থেকে বহিষ্কার। কেউ একজনকে খুন করে ফেলবে, পাথর দিয়ে মেরে হত্যা করবে, দল থেকে বহিষ্কার। কিন্তু এদেরকে আইনি ব্যবস্থা নিতে পারে না রাষ্ট্র, কারণ এই রাষ্ট্রের পুলিশ জেনে গেছে, এই রাষ্ট্রের আমলা জেনে গেছে, এই রাষ্ট্রের প্রশাসন জেনে গেছে আগামীতে কারা ক্ষমতায়। সো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তাদের হাত পা কাঁপাকাঁপি শুরু করে দেয়। তার মানে আমাদের নতুন বন্দোবস্তের ব্যবস্থা থেমে গেছে, আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। এখন আমরা চোখ বন্ধ করে ইয়ানুফসি করি, আর আমরা নিজেদেরকে গালি দিই যে কেন আমরা 5 তারিখে জীবন দিতে মাঠে নেমেছি, কেন 2000 ছেলে জীবন দিয়েছে, কেন 30-40 হাজার পঙ্গুত্ব, অন্ধত্ব বরণ করেছে, কাদের জন্য? এদেরকে ক্ষমতায় বসাবো বলেই। আমরা আগামীতে যারা ক্ষমতা আসবেন তাদের কাছ থেকে খুব স্পষ্ট একটি বার্তা চাই। সেটা কি জানেন? সেটা হলো আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না। যারা জীবন দিয়েছে বা যারা লড়াই করেছে, জীবন দিতে পারেনি বা জীবন আল্লাহ যাদেরকে বাঁচিয়েছে, তাদের প্রত্যেকেরই স্বপ্ন একটা সুন্দর বাংলাদেশ দেখা। এই স্বপ্নটা কি খুব বেশি বড় অন্যায়? এই স্বপ্নটাকে আমরা দেখতে পারি না? 54 বছরে যে দেশটার বয়স, সেই দেশটা আর কত লুটপাট হবে, কত ধ্বংস হবে, কত সন্ত্রাসীদের কবলে পড়বে, কত মায়ের বুক খালি হবে। আমরা এই রাজনীতি চাই না। আমি আমার নিজের ঘরের সমালোচনা করতে বেশি পছন্দ করি। আমি রাজনীতির সেই প্যাচটা বুঝি না যে অন্যকে গালি দিলে নিজের ঘরের লাভ হয়, এই বিশ্বাসী লোক আমি না। আমি আমার সন্তানকে সবচেয়ে বেশি শাসন করি, কারণ সে সৎ পথে আসলেই আমার লাভ। অতএব আমি আশা করব যারা বিএনপির বুদ্ধিজীবী মহল আছেন, যারা নীতি নির্ধারক মহল আছেন, যারা বিএনপিকে পরিচালনা করেন, আপনারা বিএনপিকে যদি ভালোবাসেন সত্যিকার অর্থে, নিজের দলের মধ্যে যারা আছেন, যারা দুর্নীতি করছেন, দেশ বিক্রি করছেন, সন্ত্রাসী কাজের কথা বলছেন, মনে রাখবেন এরা বিএনপির উপকার করে না, এরা বিএনপির ক্ষতি করে। ব্রাকের যে জরিপটি, সেই জরিপে আমরা দেখলাম বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়াই করছে। 5 তারিখের পর জামাতের উত্থান হয়েছে, বিএনপির পতন হয়েছে। আগামীতে এই বিএনপি আরো কত ভয়াবহ কাজ করবে আল্লাহ ভালো জানে। সো এটা বিএনপির অপরাধ না, আমি মনে করি কোনো ব্যক্তির অপরাধ, কিন্তু দায় তো বিএনপির ঘাড়ে চাপছে। এখন যদি বিএনপি কোনো বড় সিদ্ধান্ত নেয়, ধরেন যে জিব্বা কাটার ঘোষণা দিয়েছে, তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার, আগামীতে কেউ এইরকম কথা আর একবার বলার সাহস করবে না। এটাই হলো মেসেজ যে বিএনপি তার প্রধান ব্যক্তির চেয়ারপারসনের উপদেষ্টাকেও ছাড় দেয়নি।
এটা বন্ধ করতে এইরকম শক্তি প্রয়োগ করতে হবে, কারণ আগামী দিনে বিএনপির ঘরে যদি ক্লিন ইমেজের ব্যক্তিরা আসে, মানুষ বিএনপি কি বেছে নেবে, বিএনপি কে ভোট দেবে, কারণ এটা স্বাধীনতার পক্ষের শক্তি, এটা জিয়াউর রহমানের দল, এটা বেগম জিয়ার দল। এখানে আমাদের প্রত্যাশা অনেক, যেহেতু ভালোবাসা আছে দলটির জন্য, প্রত্যাশাও অনেক। দর্শক, শেষ একটি কথা বলবো, মাহফুজ আলম গিয়েছেন জামাতের আমিরের সাথে দেখা করতে, এমন একটি তথ্য পেয়েছি। তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রথম ঘন্টার মধ্যেই বোধহয় মাহফুজ আলম গিয়েছেন। এর আগে মাহফুজ আলমকে কখনো দেখিনি জামাতে তার সাথে বৈঠক করতে, আলোচনা করতে। বোঝা যাচ্ছে ছাত্রদের একটা গ্রুপ, বুঝতে পারছেন তাদের আগামী দিনটা খুব বিপদের আসছে। তারা হাসিনা মুক্ত হলেও আগামীতে তারা আরো বড় ট্র্যাপে পড়তে পারেন, এটা আশঙ্কা করছেন তারা এই মুহূর্তে সরকারের ভেতরে খুব কোণঠাসা অবস্থায় আছে। সরকারের সব উপদেষ্টা একটি দলের দিকে চলে গেছে, ছাত্র উপদেষ্টারা এখন চ্যালেঞ্জিং অবস্থায় আছে, তারা কিছু করতে পারছেন না। তারা যখন করার সময় ছিল করতে পারেননি বা করেননি, নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন। এখন তারা বুঝতে পারছেন যে আমরা বড় বিপদের দিকে যাচ্ছি। তাই কেউ কেউ বলছেন মাহফুজ আলম শুধু সাক্ষাৎ নয়, জামাতের সাহায্য চাইতে গেছেন। ছাত্ররা জামাতকে চাইছেন রাজনীতির মঞ্চে একটা নতুন ফ্রেমে দেখতে, যারা এই অন্যায় কাজের বিরুদ্ধে সোচ্চার হবেন, এমনটি বলছেন কেউ কেউ। আবার কেউ কেউ বলছেন যেটা নিছক সৌজন্য সাক্ষাৎ বা তার শারীরিক অবস্থা জানার জন্য। কিন্তু মাহফুজকে আমরা বিগত সময় জামাত শিবিরের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে দেখেছি। একটার পর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, সান্ডা বা বোতল মাহফুজ উপাধিও পেয়েছে। বাংলাদেশের মানুষ মনে করছে বা ছাত্ররা মনে করছে বা বৈষম্য বিরোধী আন্দোলনের সামনে সারির নেতারা মনে করছে তাদের যে লড়াই, সেই লড়াই সেই বিপ্লব বা লড়াই হাতছাড়া হয়ে যাচ্ছে। এখন তাদের শেষ ভরসা হয়তো জামাত, এমনটিও তাদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া আসছে। কিন্তু আমি মনে করি বিপ্লব হাতছাড়া হবে না। বিপ্লবকে আমাদের ঘরে রাখতে হলে, বিপ্লবকে আমাদের ধরে রাখতে হলে বিএনপি জামাতের ঐক্য দরকার। বিএনপিকে বাদ দিয়ে এই দেশে কখনো সুষ্ঠুভাবে কিছু হবে না। বিএনপি মানুষের প্রত্যাশার দল এবং এই রাষ্ট্রে দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ছিল। সো এই রাষ্ট্রকে সোজা পথে আনতে হলে, এই রাষ্ট্রকে সঠিক পথ দেখাতে হলে বিএনপিকে রেখে আগামী দিনে ভাবতে হবে। তবে বিএনপি জামাত সম্মিলিত যদি রাষ্ট্রকে নিয়ে চিন্তা করে, এই রাষ্ট্র সঠিক পথ পাবে, কোন একটি দল এককভাবে পাবে না। কারণ আগামীতে নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এবং দেশ যেভাবে যেদিকে যাচ্ছে, আমার কাছে মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। অতএব আমাদেরকে সতর্ক পদক্ষেপ ফেলতে হবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, দেশ আরেকটা বড় বিপদে পড়বে। তৃতীয় পক্ষ অথবা দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়নের পথ তৈরি হবে। আল্লাহ হাফেজ।